নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন খ্যাতনামা সাহিত্যিক রবীন্দ্রনাথ মৈত্রের লেখা একটি অনবদ্য কাহিনী, পরাজয়। মেসের বাসা খুঁজে খুঁজে হয়রান হয়ে কমল শেষে এক দুঃসাহসিক কাজ করে বসল। গোকুল মিত্রের গলির ১৩ নম্বরের বাড়ির তেতলার ঘরখানি সে ভাড়া নিল। বাড়িখানি একটি বিধবার। তিনি তার একমাত্র সন্তান কন্যা বাসন্তীকে নিয়ে দোতলায় থাকেন। একতলায় একটি ক্ষুদ্র ভদ্র পরিবার ভাড়া নিয়েছেন। বাড়ির অংশ ভাড়া দিয়ে যা কিছু আয় হয় তাতেই বিধবার স্বচ্ছন্দে দিনপাত হয়। এই তেতলার ঘরখানির সঙ্গে অবশিষ্ট বাড়িটার প্রকৃত কোনো সম্পর্ক ছিল না। তেতলা থেকে কাঠের সিঁড়ি বরাবর নেমে একেবারে একতলায় বাইরে সিঁড়ির সঙ্গে গিয়ে মিশেছে। কাজেই তেতলার ঘরখানি একটি অপরিচিত পুরুষকে ভাড়া দিতে বিধবার বিশেষ কোনো আপত্তি হয়নি। বাসন্তী প্রথমে আপত্তি করেছিল, কিন্তু মায়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা তার কোনোদিন অভ্যাস ছিল না, তাই আর বিশেষ গোলযোগ করল না। তবুও একবার মাকে বলল, তোমার ভাড়াটাকে বলো তিনি যেন তার বন্ধুদের নিয়ে দিনরাত শোরগোল না করেন। মা বললেন, তোমার বাচ্চা সব অনাছিষ্টি, ভদ্রলোকের লেখাপড়া জানা ছেলে। ভদ্রলোকের ছেলে দেখতে আর বাকি নেই মা। ৮ নম্বরের মেসের বাড়ি দেখলেই পারো। স্কুলে যাওয়ার সময় দেখি ছেলেগুলো হাঁ করে গাড়ির দিকে তাকিয়ে থাকে আর শীষ দেয়। এই প্রত্যক্ষ যুক্তির বিরুদ্ধে জননী আর কোনো কথা বললেন না। বাসন্তী ১৪ বছরের মেয়ে, সুন্দরী বলে পাড়ার মেয়ে মহলে তার খ্যাতি ছিল। বাঙালির ঘরে এত বড় মেয়ে অনুরা থাকা একটু আশ্চর্যের কথা। বিধবার আত্মীয় স্বজনের সংখ্যা বেশি ছিল না, কাজেই মেয়ে বড় হয়ে উঠছে বলে দিবারাত্র তাকে অনুযোগও শুনতে হতো না। তাছাড়া তার স্বর্গীয় স্বামী একজন গোঁড়া সমাজ সংস্কারক ছিলেন। অল্প বয়সে মেয়েদের বিবাহ দেওয়া তার মতের সম্পূর্ণ বিরুদ্ধ ছিল। বিধবা নিজে নিরক্ষর হলেও শিক্ষিত স্বামীর এই মতকে পরম সত্য বলে শিরোধার্য করে নিয়েছিলেন। যদি কথা প্রসঙ্গে কেউ কোনোদিন মেয়ের বিবাহের কথা তুলত, তিনি বলতেন, তিনি আমাকে মেয়ের ১৭ বছর বয়সে বিয়ে দিতে বলেছেন, তার অবাধ্য কেমন করে হব? সেই জন্য সহজে কেউ মেয়ের বিবাহের কথা তার কাছে তুলত না। কাজেই সে বিষয়ে তাঁরও বিশেষ কিছু উদ্বেগ ছিল না। বাসন্তী পড়াশুনো করত, স্কুলে যেত। বিধবা গৃহকর্ম করতেন। সন্ধ্যাকালে মেয়ে স্কুল থেকে ফিরলে উভয় গল্প করতেন। এই ছিল তাদের দৈনন্দিন কাজ। সন্ধ্যাবেলা কলেজ থেকে ফিরে এসে কমল দেখল শিবু ছাদের উপর লম্ববান হয়ে শুয়ে আছে। শিবু তার চাকর। চাকর বললে তার ঠিক মর্যাদা হয় না। সে কমলের খেলার সাথী, সুখ দুঃখের সহচর। দুর্ভিক্ষের সময় কমলের পিতা উড়িষ্যায় শিবুকে পথে কুড়িয়ে পেয়েছিলেন। সেই থেকেই শিবু তার আশ্রয়েই বর্ধিত। শিবু কমলকে ছেড়ে থাকতে পারত না, তাই কমলের কলকাতা আসবার সময় বাধ্য হয়ে শিবুকেও তার সঙ্গে কলকাতায় পাঠাতে হতো। কমলের জননীও শিবুকে পুত্রের সঙ্গে দিয়ে নিশ্চিন্তে থাকতেন। শিবুকে শুয়ে থাকতে দেখে কমল জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর? হবে আবার কি, আজ রাত্রে খাওয়া হবে কেমন করে তাই ভাবছি। তাই তো, এখানে হোটেল নেই? থাকবে না কেন, তবে সেই হিঁদুর হোটেল নয়, সেখানে সব গাড়োয়ানেরা খায়। আরে হোটেল আছে নিশ্চয়ই, কলেজের কাছে এখানে হোটেল না থাকলে চলে? চলবে না কেন? সবাই তো তোমার মতো না দেখে শুনে ঘর ভাড়া করে বসে না, তাদের বুদ্ধি শুদ্ধি আছে। আর কলেজ কাছে তো খুব, তোমার কলেজ তো এখান থেকে ক্রস 1.5 হবে। আরে তবে উপায় কি? আর কি, ওই বাদাম তেলের লুচি খেয়ে থাকা। এই সেটি আমার দ্বারা হবে না শিবু, তুই এক কাজ কর, বাড়িওয়ালিকে একবার ডাক দিয়ে নিয়ে আয় তো। মিনিট 2 পরেই যেখানে বাসন্তীর মা বসে বালিশ সেলাই করছিলেন, ক্ষুধার্ত শিবু সেইখানে গিয়ে উপস্থিত।
বাসন্তী দূরে জানলার কাছে চেয়ারে বসে ইতিহাসে মনোসংযোগ করেছিল। শিবুকে হঠাৎ দেখে রুক্ষ স্বরে জিজ্ঞাসা করল, কি চাও? বাবু বাড়িওয়ালিকে ডাকছেন। বাড়িওয়ালি? বাড়িওয়ালি এখানে কেউ নেই, এটা ভদ্রলোকের বাড়ি। সে আরও কি বলতে যাচ্ছিল, জননী বাধা দিয়ে বললেন, তার কি দরকার? শিবু বাসন্তীর রুদ্রমূর্তি দেখে ভীত হয়ে পড়েছিল। বলল, জানি না। বাসন্তীর মা বললেন, কি দরকার তার জেনে এসো। বাসন্তী চেয়ার ছেড়ে উঠে বলল, না মা, আমি তার কাছে যাচ্ছি। ভদ্রলোকের মেয়েকে কি বলে ডাকতে হয় তা আমি শিখিয়ে দিয়ে আসছি। বলে আর মায়ের সম্মতির অপেক্ষা না করেই ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল। ছাদে ইজি চেয়ারের উপর লম্বমান হয়ে শ্রান্ত কমল বাড়িওয়ালির প্রতীক্ষা করছিল। সহসা দ্রুত পদক্ষেপ শব্দে চমকিত হয়ে সে চেয়ে দেখল প্রবীণা বাড়িওয়ালির পরিবর্তে এক সুন্দরী কিশোরী মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। তার পেছনে জড়সড় শিবু। ব্যাপার বুঝতে না পেরে কমল বলল, আপনি কাকে চান? তীব্র কণ্ঠে বাসন্তী বলল, আপনাকে। কেন? আপনি কাকে ডেকেছেন? বাড়িওয়ালিকে। বাড়িওয়ালির বদলে আমি এসেছি। অপরিচিত পুরুষের সম্মুখে বেরোবার অভ্যেস তার নেই, আর বাড়ি ভাড়া দেওয়া আমাদের ব্যবসা নয়। এত বড় বাড়ি আমাদের দরকার নেই বলেই আমরা বাড়ি ভাড়া দিয়ে থাকি। আমার বুঝতে ভুল হয়েছিল, ক্ষমা করবেন। আমার খাওয়া দাওয়ার অসুবিধে। তার জন্য আমরা দায়ী নই। এ বাড়ি হোটেল নয়, আপনি যা মনে করেছেন। এই পর্যন্ত বলেই বাসন্তী সহসা থেমে গেল। কমলের মুখের দিকে চেয়ে সে দেখল দুটি প্রশান্ত চোখ নির্নিমেষে তার মুখের দিকে চেয়ে আছে। তাতে ক্রোধ বা বিরক্তির চিহ্ন মাত্র নেই। কমল ধীর স্বরে জিজ্ঞাসা করল, তবে আমি কি করব? এই প্রশ্নের মধ্যে কতখানি নির্ভরের ভাব ছিল মেজাজ ঠিক থাকলে বাসন্তী তা বুঝতে পারত, কিন্তু অকারণ ক্রোধে তার চিত্ত বিষাক্ত হয়ে উঠেছিল। সে তীব্র কণ্ঠে বলল, যা খুশি, শুধু বাড়িওয়ালি বাড়িওয়ালি বলে আমার মাকে অপমান করবেন না। এই বলে বাসন্তী দ্রুত পদে সিঁড়ি বেয়ে নেমে গেল। কিশোরী কে তা বুঝতে কমলের বিলম্ব হয়নি। তার এই ক্রোধের সঙ্গত কারণ খুঁজে না পেয়ে সে অন্তরে বেশ একটু কৌতুক বোধ করছিল। বাসন্তী চলে গেলে কমল শিবুকে বলল, শিবু, দেখলি তো মেজাজ? শিবু বলল, বাপরে, এখনই এই বয়স হলে নদের মাকে ছাড়িয়ে উঠবে দেখছি। নদের মা কমলের বাসপল্লীর একজন খ্যাতনামা কলহপরায়ণা বিধবা। শিবু তাকে যথেষ্ট পরিমাণে ভয় করত। এক শ্রেণীর লোক থাকে যারা বিপদেও সহসা বিমূঢ় হয় না। কমল এই প্রকৃতির লোক। বাসন্তীর রূঢ় কথাগুলো শুনে প্রথমে সে একটু দমে গিয়েছিল, কিন্তু পরমুহূর্তেই সে নিজের পথ ঠিক করে নিল। পরদিন প্রাতঃকালে প্রভুভৃত্যে পরামর্শ করে একটা স্টোভ, রন্ধনের জন্য আবশ্যক পাত্র ও আহারের দ্রব্যাদি ক্রয় করে আনল। কমল নিজ হাতে স্টোভ ধরিয়ে দিল। শিবু পরম উৎসাহে রন্ধন আরম্ভ করল। ব্যঞ্জন যা প্রস্তুত হলো সে অতি চমৎকার। তরকারিতে নুন দেওয়া হয়নি, মাছের ঝোলে হলুদের দুর্গন্ধ, ভাতের অর্ধেক চাল ও অর্ধেক পোড়া। এই অপূর্ব ব্যঞ্জন সহযোগে যখন উভয়ের আহার সমাপ্ত হলো, তখন কমল বলল, দেখ শিবু, আমরা এখনো ভালো রান্না শিখিনি, একখানা পাক প্রণালী কিনে আনা যাক। সেটা কি? আরে একখানা বই, কেমন করে রান্না করতে হয় সব সে বইতে লেখা আছে। তা বেশ, তুমি পড়ে মানে করে দেবে, আমি রাঁধব। যুক্তি যখন স্থির হলো তখন আর কার্য আরম্ভ করতে বিলম্ব হলো না। বিকালে কলেজ থেকে ফেরবার পথে কমল প্রকাণ্ড একখানা পাক প্রণালী কিনে আনল এবং রাত্রে পাক প্রণালীর লিখিত নীতি অনুসারে রন্ধন আরম্ভ হয়ে গেল। ব্যগ্রতার সঙ্গে আহারে বসে উভয় যখন দেখল যে মোগলাই চচ্চড়ি বিস্বাদ ও মাছের কাবাব একেবারে অখাদ্য হয়েছে, তখন কমল বলল, একটা বড় ভুল হয়েছে শিবু, নিক্তি কেনা হয়নি।
ওজন না করে মশলা দেওয়া হয়েছে বলে এই রকম হয়েছে, নইলে হতো না ঠিক। কি বলিস? নিজের অক্ষমতার দোষ একেবারে নিক্তির ওপর গিয়ে পড়ল দেখে শিবু আশ্বস্ত হয়ে বলল, তাই হবে, নিক্তির ওজনে মশলা দিলে বোধহয় রান্নাটা আরো ভালো হতো। সেদিন সন্ধ্যার সময় কমলের সঙ্গে সেই অপূর্ব পরিচয়ের পর বাসন্তী একটা কথা ভাবছিল। এতগুলো কটু কথা একটা পুরুষ লোক কেমন করে নীরবে সহ্য করল? বাসন্তী যখন ওপরে কমলের আহ্বানের উত্তর দিতে আসছিল তখন সে প্রত্যুত্তরের আশাই করেছিল। একটা কলেজের ছেলে যে এমন করে নীরবে তার উগ্র কথাগুলো শুনে যাবে, একটা কথা জবাব দেবে না, এ ধারণা সে মোটেই করতে পারেনি। নিচের ঘরে এসে এই কথাটাই তার বারবার মনে জাগতে লাগলো। নতুন ভাড়াটিয়ার যে চিত্র সে মনে মনে এঁকেছিল, কমলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর সে প্রত্যক্ষ ও কল্পনাতে তার কোনোরূপ সাদৃশ্য দেখতে পেল না। কাল রাত্রে জননীর সঙ্গে কথা প্রসঙ্গে যখন বাসন্তী কমলের আহারাদির কথা তুলল, তখন জননী বললেন, বেচারা যখন আমাদের বাড়িতে এসেছে তখন তার সুবিধা অসুবিধা আমাদের দেখা উচিত। আমরা নিজে কিছু করতে না পারি, উপদেশটা তো দিতে পারি। ভদ্রলোকের ছেলে, আমাদের সঙ্গে খারাপ ব্যবহারও কিছু করেনি, তার খোঁজ খবর না নেওয়া আমাদের পক্ষে অন্যায় হবে বাসি। বাসন্তী মায়ের কথার যৌক্তিকতা অগ্রাহ্য করতে পারল না। আজ তাই সকালে সে সিঁড়ি দিয়ে ওপরে নতুন ভাড়াটিয়ার তত্ত্বাবধান করতে যাচ্ছিল। পথে দেখল শিবু নেমে আসছে। এদিক দিয়ে তাদের যাতায়াতের পথ নয়, এ কথা শিবু বেশ জানত। তবু এ পথে সে কোথায় যাচ্ছে জানতে কৌতূহলী হয়ে বাসন্তী জিজ্ঞাসা করল, এ পথে কোথায়? শিবু বাসন্তীর সেদিনকার মূর্তি ভুলতে পারেনি। থতমত খেয়ে বলল, মা ঠাকুরনের কাছে যাচ্ছি। বাসন্তী একবার শিবুর মুখের দিকে চেয়ে বলল, এসো আমার সঙ্গে। নিচে যেখানে বাসন্তীর মা রন্ধনের আয়োজন করছিলেন, বাসন্তী শিবুকে সঙ্গে করে সেইখানে গিয়ে দাঁড়ালো। বাসন্তীর মা শিবুকে জিজ্ঞাসা করলেন, তোমাদের খাওয়া দাওয়ার অসুবিধে কিছু হচ্ছে না তো? শিবু বলল, একটু অসুবিধা হচ্ছে, তাই আপনার কাছে এসেছি। কিসের অসুবিধা? এই রান্নাটা ভালো হচ্ছে না, সেই জন্য একটা নিক্তি চাইতে এসেছি। মাতা পুত্রী এই নিক্তির সঙ্গে রন্ধনের কোনো সম্পর্ক আবিষ্কার করতে না পেরে শিবুর মুখের দিকে চাইলেন। সে বলল, দাদাবাবু একখানা বই কিনে এনেছেন, আমি সেই বই দেখে রাঁধি। দাদাবাবু বললেন ওই নিক্তির ওজন মতো মশলা দেওয়া হচ্ছে না বলে এই রান্না ভালো হচ্ছে না, তাই বোধহয় সকালে উঠে তিনি নিক্তি কিনতে বেরিয়ে গেছেন। তার আসতে দেরি হলে কলেজে দেরি হবে বলে ওই আমি নিক্তি খুঁজতে এসেছি। আপনার নিক্তিটা যদি। বাসন্তী বহু কষ্টে এতক্ষণ চুপ করেছিল, কিন্তু আর থাকতে না পেরে উচ্চকণ্ঠে হেসে উঠল। বাসন্তীর মা কন্যার এই উদ্দাম হাসি লক্ষ্য না করেই স্নেহার্দ্র কণ্ঠে বললেন, নিক্তির ওজনে কি রান্না ভালো হয় বাবা? রান্না শিখতে হয়। তোমরা বুঝি কেউ রাঁধতে জানো না? বাসন্তীর হাসি দেখে শিবু একটু দমে গিয়েছিল। তার মায়ের স্নেহ স্বর শুনে সে আশ্বস্ত হয়ে বলল, আমি জানি, ওই দাদাবাবু কিছুই জানেন না। বাসন্তী আবার হেসে উঠল। রন্ধনবিদ্যায় যার নিক্তির প্রয়োজন হয় তার জানার দৌড় যে কত দূর তা বাসন্তীর বুঝতে বিলম্ব হয়নি। তবুও তার জ্ঞানের অভিমান দেখে হাস্য সম্বরণ করা বাসন্তীর পক্ষে শক্ত হয়ে উঠল। বাসন্তীর মা শিবুর বিব্রত মুখের দিকে চেয়ে বললেন, দেখো, তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি একদিন রেঁধে তোমাদের দেখিয়ে দিই। পরম উৎসাহে শিবু বলল, আগে মা ঠাকুরন, তাহলে খেয়ে বাঁচি। দাদাবাবু। সহসা বাসন্তী ধীর কণ্ঠে বলল, না মা, থাক, আমি নিক্তি এনে দিচ্ছি। বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। এই অপরিচিত ভাড়াটিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা করবার ইচ্ছা বাসন্তীর আদৌ ছিল না। তার মা যে উপযাচিকা হয়ে একজনকে রেঁধে দেবেন এ তার সহ্য হচ্ছিল না।
কমল যদি নিজে বলতো সে কথা স্বতন্ত্র, কিন্তু একটা চাকরের কথা শুনে ছি। একদিকে ভ্রান্ত আত্মমর্যাদা, অন্যদিকে বাৎসল্য, স্নেহ ও করুণা উভয় দ্বন্দ্ব বেঁধে গেল। বাসন্তীর স্কুল কয়েকদিন বন্ধ। দুপুরে সেলাইয়ের কল সামনে করে বাসন্তীর মা মেয়েকে বললেন, ওদের রেঁধে দিলে তোর কি ক্ষতি হতো বাসি? ক্ষতি আবার কি? তুমি যাকে তাকে কেন রেঁধে দিতে যাবে শুনি? সে কি তোমার কাছে খাবার চেয়েছে? ভদ্রলোকের ছেলে, সে কি মুখ ফুটে তোর কাছে চাইতে আসবে? তার চাকর বলেছে সেই ঢের। কীরকম খাবার কষ্টটা তারা পাচ্ছে ভাবতো। রান্নার কিছু জানে না, নিক্তির মাপে রাঁধতে চায়। কি ছাইভস্য বেচারা খাচ্ছে কে জানে। বলে মা একটু ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করলেন। বাসন্তী চুপ করে রইল। আজ যতবার নিক্তির কথা মনে হয়েছে ততবারই সে হাসি রোধ করতে পারেনি। মায়ের কথা শুনে তার আর হাসি পেল না। সে খোঁপা ঠিক করতে করতে অন্য ঘরে উঠে গেল। বেলা 12টার সময় যখন কমল ফিরে এলো, তখন শিবু দেখল কমলের হাতে নিক্তির পরিবর্তে একটা টেরিয়ার কুকুর। ছোট সাদা কুকুরটি, ঝাঁকড়া ঝাঁকড়া লোম, দুটি চোখ নীল। কমল বেড়াতে বেরিয়েছিল, পথে কুকুরটি 50 টাকা দিয়ে কিনে এনেছে। কুকুর জাতিটাকে কমল অত্যন্ত ভালোবাসত। বাড়িতে তার এক পাল কুকুর। কুকুরের ছানা দেখে শিবু অত্যন্ত খুশি হলো। একবার তার মুখে চুমু খায়, একবার কুকুরটিকে কোলে নিয়ে বসে। এভাবে সে কুকুরছানাকে আদর করতে লাগলো। নিক্তি দেখিয়ে কমল বলল, শিবু, নিক্তি কোথায় পেলি? সেই ঠাকুরুনের কাছ থেকে নিয়ে এসেছি। কমল এই ঠাকুরুনটিকে বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, কার কথা বলছিস শিবু? এরই মধ্যে ভুলে গেছো? সেই যিনি সেদিন তোমাকে ধমকে গেলেন। ও, সেখানে কেন গেছিলি তুই? সে মেয়েটা আমাকে একেবারে দুচক্ষের বিষ দেখে। আমি যে কি করেছি তার বুঝতে পারিনি। এ কথাটা বলবার বিশেষ কোনো হেতু কমলের ছিল না। নিতান্ত উত্তেজনার মুখেই সে কথা বলে ফেলল। কিন্তু এটি আর একজনের অন্তরে যে বিপ্লব উপস্থিত করল, কমলের তা জানবার উপায় রইল না। মায়ের কথায় অনুতপ্ত হয়ে বাসন্তী নতুন ভাড়াটিয়ার আহারের বন্দোবস্ত দেখতে ওপরের দিকে আসছিল। সহসা সিঁড়ির মধ্যপথে এই কথা শুনে সে চমকে উঠল। এতখানি সে কল্পনা করতে পারেনি। সে দ্রুতপদে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। চক্ষুশূল, এই কথাটাই সে ভুলতে পারছিল না। কেন? এমন কি দুর্ব্যবহার তার সঙ্গে করেছে? সেই দিনকার সেই ঘটনা, তাতে অন্যায় কি হয়েছে? সে তো সত্য কথা বলেছে। বেশ, যদি তিনি এমনই মনে করে থাকেন ভালোই। সে দেখাবে যে সত্যিই তিনি তার চক্ষুশূল। সে তাকে দেখতে পারে না। এখন থেকে তাকে বিশেষ করে অবহেলা করবে। কমলকে বিশেষ করে তুচ্ছ করবার জন্যই বাসন্তী সেদিন সন্ধ্যাবেলা ছাদে বেড়াতে গেল। তেতলায় ভাড়াটিয়া আসবার পর সে আর কোনোদিন ছাদে যায়নি। আজ সে নিজেকে অত্যন্ত দৃঢ় করে ছাদের রেলিং ধরে দাঁড়ালো। ছাদে কেউ ছিল না। ঘরের জানলা খোলা। কমল শয্যায় বসে এসরাজ বাজাচ্ছিল। পৃথিবীর সব বাদ্যযন্ত্রকে অবহেলা করে সে আশৈশব এই যন্ত্রটিকেই অভ্যাস করে আসছে। এসরাজ বাজছিল চমৎকার। বাসন্তী চলে যাবার উপক্রম করে সহসা থেমে গেল। পুরবীর অন্তরাটা না শুনে যাওয়া চলে না। সে যেন কিছুই শুনছে না, এমনভাবে রাস্তার দিকে ঝুঁকে পড়ে দাঁড়িয়ে রইল। এসরাজ আর থামে না। এমনভাবে দাঁড়িয়ে থাকাও কষ্টকর। সহসা পায়ে একটা কোমল স্পর্শ অনুভব করে সে মুখ ফেরালো। দেখল কুকুরের ছানাটা তার পা চাটছে। অজ্ঞাতসারে কুকুরটাকে সে বুকে তুলে নিল। সুন্দর কুকুর, কেমন চোখ, ছোট মুখখানি, পরিষ্কার দাঁতগুলি। হঠাৎ পায়ের শব্দে মুখ তুলে দেখল কমল তার সামনে 5-6 হাত দূরে দাঁড়িয়ে। বাসন্তীর মুখ লজ্জায় ও ক্ষোভে লাল হয়ে উঠল। সে কমলের কুকুরছানাকে আদর করছে। তেতলার ভাড়াটিয়াকে অবহেলা করতে এসে তারই কুকুরকে আদর করা চোখে কেমন ঠেকে। বাসন্তী কুকুরছানাকে কোল থেকে ছাদে ফেলে দিয়ে দ্রুত চলে গেল।
বেচারা আর্তনাদ করে উঠল। বাসন্তী ফিরেও চাইল না। এই কুকুরটাই যত অনর্থের মূল। সেই তার এই দুর্বলতা ধরিয়ে দিয়েছে। তার যত ক্রোধ গিয়ে পড়ল নিরীহ পশুটার ওপর। কুকুরের আর্তনাদ শুনে কমল তাকে তুলে নিল না। সে বাসন্তীর মুখের দিকে চেয়েছিল। সহসা বাসন্তী চলে গেলে কুকুরটাকে তুলে নিয়ে সে ঘরে চলে গেল। কমল সহসা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছে। আজ কলেজ কামাই করে সে চেয়ারে বসে কি ভাবছিল। শিবু ঘরের কোণে মাদুর বিছিয়ে নাক ডাকছিল। জো মানে কুকুরটা ঘরে নেই। স্তব্ধ দ্বীপ্রহর। দূরে হরমোরাজি মূর্তিমান গাম্ভীর্যের মতো দাঁড়িয়ে আছে। আকাশের কোলে ফাল্গুনের মেঘখণ্ড চঞ্চল শিশুর মতো ছুটে বেড়াচ্ছে। কমল সেই দিকে চেয়েছিল। আপনারা কি আমাদের বাড়িতে টিকতে দেবেন না? ক্ষতস্থানে আঘাত করলে আহত ব্যক্তি যেমন চমকে ওঠে, বাসন্তীর এই কথা শুনে কমলও তেমনি করে বলে উঠল, আমাকে বলছেন? হ্যাঁ, আপনি জানেন না? কমল স্তম্ভিত হয়ে গেল। কি হয়েছে? কমলকে জিজ্ঞাসা করবার অবকাশ না দিয়েই বাসন্তী তীব্র স্বরে বলল, কাল মার একাদশী গেছে। আজ এখন দুটি খেতে বসেছিলেন, আপনার কুকুর গিয়ে ছুঁয়ে তার খাবার নষ্ট করে দিলে। যদি কুকুরকে ঠিক রাখতে না পারেন তবে তাকে পুষে পাড়া শুদ্ধ লোকজনকে জ্বালাতন করবার কি দরকার? এই পর্যন্ত বলে বাসন্তী ফিরে চলল। খানিকটা গিয়েই কি মনে করে আবার ফিরল। কিন্তু এবার আর কিছু বলা হলো না। দেখল কমল একদৃষ্টে চেয়ে আছে। তার চোখ দুটো ছলছল করছে। বাসন্তী সহসা চমকে উঠে টলতে টলতে চলে গেল। এ কি বলল সে? এমন শক্ত কথা বলবার তো অভিপ্রায় ছিল না। সে শুদ্ধ ব্যাপারটা জানিয়ে কুকুরের মালিককে সাবধান করতে এসেছিল। এমন কথা সে কেন বলল? তার কি অপরাধ? তিনি তো কুকুরকে শিখিয়ে দেননি। ভাবতে ভাবতে তার নিজের ওপর ঘৃণা জন্মে গেল। ক্ষমা চাওয়া সে বড় লজ্জার কথা। যাক, যা হবার হয়েছে, এখন থেকে সাবধান হয়ে চললেই হবে। কিছুকাল পরে শিবু এসে বাসন্তীর মাকে জানালো যে কমল তার সঙ্গে দেখা করতে চায়। চলো, যাচ্ছি। বলে তিনি হাতের কাজ ছেড়ে উঠবার উপক্রম করতেই শিবু বলল, বাবু নিজেই আসবেন, আপনার কাছে জিজ্ঞাসা করতে পাঠিয়েছেন। এত বড় গুরুতর কি কাজ যে কমল স্বয়ং তার সঙ্গে দেখা করতে আসবে, তা স্থির করতে না পেরে বৃদ্ধা বললেন, তা এখানে আসতে তার আবার জিজ্ঞাসা করতে হবে কেন? তিনি আমার ছেলের মতো, যখন ইচ্ছা হবে তখনই আসবেন। কমল আসতেই তিনি আসন ছেড়ে উঠে বললেন, বসো বাবা, বসো। তাঁর স্নেহার্দ্র কণ্ঠস্বরে বিরক্তির লেশ মাত্র ছিল না। কমল চৌকিতে বসে চুপ করে রইল। যে কথা সে বলতে এসেছিল, বহু চেষ্টা করেও তা বলবার মতো করে গুছিয়ে উঠতে পারছিল না। বৃদ্ধা কমলের এই ভাব লক্ষ্য করে বললেন, তোমার খাওয়া দাওয়া কেমন হচ্ছে বাবা? কমল শুধু সংক্ষেপে বলল, ভালোই। বৃদ্ধা আবার বললেন, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কমল সে কথার উত্তর না দিয়ে বলল, আমার কুকুরটার। হ্যাঁ, দিব্যি কুকুরটি। কোথায় পেলে বাবা? কিনে এনেছি। কুকুরটা আপনার খাওয়া নষ্ট করেছে শুনে আমার বড় কষ্ট হয়েছে। একথা কে বললে? বাসি বুঝি? তুচ্ছ কথা। তাই তুমি ভাবছ? আমার শরীরটা ভালো ছিল না, তাই খাইনি, এই কথা বলতে এসেছ? কমল যতক্ষণ উত্তর খুঁজছিল, বৃদ্ধা ততক্ষণে কমলের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। কমল ধীরে ধীরে বলল, আমি তবে এখন আসি। মাঝে মাঝে এসো বাবা, এ তোমার নিজের বাড়ি মনে করো। হ্যাঁ বাবা, তোমার মা আছেন? হ্যাঁ, আছেন। মাতৃক্রোড় বিচ্যুত প্রবাসী কমলের কানে এ প্রশ্ন ঠিক মায়ের কথার মতোই শোনালো। সে ঘাড় নেড়ে উত্তর জানালো। বৃদ্ধা আবার জিজ্ঞাসা করলেন, তিনি বোধহয় আমাদের বয়সী?
বৃদ্ধার সহসা এমন অনুমানের কারণ কি কমল বুঝতে পারল না। বলল, হ্যাঁ, আমি এখন যাই, আবার আসব। অত্যন্ত আঘাত পেলে সদানন্দ ব্যক্তিও যেমন সহসা বিমর্ষ ও গম্ভীর হয়ে যায়, বাসন্তীও সহসা তেমনই গম্ভীর হয়ে পড়েছে। কয়েকদিন থেকে মা তার এই ভাবটা লক্ষ্য করছিলেন। একদিন বললেন, তোর আর স্কুলে যে কাজ নেই বাসি, ঘরে বসে পড়াশুনো কর। কথাটা শুনে বাসন্তী যেন ক্ষেপে উঠে মাকে কতকগুলো শক্ত কথা শুনিয়ে দিল। সেই থেকে জননী তার পড়াশুনো সম্বন্ধে কোনো রকম কথা বলা বন্ধ করে দিলেন। তার মেজাজ এমন ছিল না। আজকাল সব কথাতেই সে উগ্র হয়ে কেন ওঠে না বুঝতে পেরে জননী বিশেষ ভীত হয়ে পড়লেন। সেদিন সে গাড়ি থেকে নেমে সিঁড়িতে পা দিতেই জো তার কাপড় কামড়ে ধরল। সেদিন সেই ছাদে সাক্ষাৎ হবার পর আর সে কুকুরটাকে দেখেনি। নানা কারণে কুকুরটার ওপর সে মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল। আজ তাকে দেখে ক্রোধের বেগ সম্বরণ করা তার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠল। সহসা হাতের মোটা ইতিহাসের বইটা কুকুরের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। আদরের পরিবর্তে দারুণ প্রহার লাভ করে বেচারা আর্তনাদ করতে করতে তেতলার দিকে ছুটল। মা সিঁড়ির ওপর থেকে কন্যার এই অপূর্ব আচরণ লক্ষ্য করে বললেন, ওকে মারলি কেন? বেশ করেছি, আমার খুশি। এত উচ্চকণ্ঠে মায়ের কথার উত্তর সে দিল যে সে কথা তেতলার ভাড়াটিয়ার শ্রবণ পর্যন্ত এড়াল না। কমল কলেজের ছুটির পর বাসায় এসে ছাদে বেড়াচ্ছিল। সহসা জোর কাতর আর্তনাদ শুনে রেলিংয়ের ওপর দিয়ে নিচের দিকে চাইতেই বাসন্তীর কথা স্পষ্ট শুনতে পেল। কথা বলেই কেউ শুনল কিনা দেখবার জন্য ওপরে চাইতেই দেখল কমলের বিষণ্ণ চক্ষু তার দিকে চেয়ে আছে। সে মুখ ফিরিয়ে পূর্ববৎ উচ্চকণ্ঠে বলল, যেমন পাজি কুকুর তেমনি মুগুর হওয়া চাই তো। যাকে শোনাবার জন্য এ কথা বলা সে শুনল, কিন্তু কোনো জবাব দিল না। বাসন্তীর অদ্ভুত ব্যবহারে কমল ক্রমেই বিরক্ত ও বিব্রত হয়ে উঠছিল। কুকুরটাকে সে অতিমাত্রায় ভালোবাসত। তার এই অন্যায় শাস্তি তাকে অত্যন্ত আঘাত করল। কারো সঙ্গে বাদানুবাদ করা তার স্বভাব ছিল না বলে সে কিছু বলল না। কি ভেবে সে সহসা কুকুরটার উপরই ক্রুদ্ধ হয়ে উঠল। শিবু এসে দেখল কমল কুকুরটিকে প্রহার করছে। হ্যাঁ, ওকে মারছো কেন দাদাবাবু? ও নিচে যায় কেন? নিচে যাওয়াতে তার কি অপরাধ হয়েছে শিবু স্থির করতে পারল না। সেদিনকার এই ঘটনার পর থেকে কমল এত গম্ভীর হয়ে পড়ল যে তা বাসন্তীরও চোখ এড়াল না। গাম্ভীর্য তার স্বভাবসিদ্ধ নয়, এ কথাটা অল্পদিনের পরিচয়ই সকলে বুঝতে পেরেছিল। সেদিন কমল খবরের কাগজখানা শেষ করে রেখে দিতেই শিবু বলল, দাদাবাবু চলো একবার তীর্থ করে আসি। কমল হেসে বলল, সে কি রে, এই শীত এখন যাব কোথায়? এই কাছেই গঙ্গাসাগর। তখন শিবু সব কথা খুলে বলল। তার পুরনো বন্ধু শ্রীদাম মোদি গঙ্গাসাগর যাবার অভিপ্রায় কলকাতা এসেছে। সে শিবুকে সঙ্গে নিতে চায়। শিবুরও অত্যন্ত ইচ্ছা সে গঙ্গাসাগরে স্নান করে আসে, কিন্তু দাদাবাবুর অসুবিধা হবে বলে সে যেতে নারাজ। যদি দাদাবাবু সঙ্গে যায় তবে সে যেতে পারে। কমল শিবুর কথা চুপ করে শুনল, তারপর বলল, আমার যাওয়া হয় না শিবু, পরীক্ষার ফিস দিতে হবে, তুই যা। হ্যাঁ, সে হয় না দাদাবাবু, তোমাকে একলা রেখে। আরে আমার জন্যে তোকে ভাবতে হবে না শিবু, দিন সাতেক আমি নিজেই চালিয়ে নিতে পারবো। শিবুর অনেক আপত্তি সত্ত্বেও কমল টলল না। অগত্যা শিবু বলল, আমি তবে ওই জেলেপাড়ার রাম ঠাকুরকে বলে আসি, সে তোমাকে রোজ দুবেলা রেঁধে দিয়ে যাবে, আর মুখী ঝি বাসন মেজে ঘর সাফ করে দিয়ে যাবে। কমল বলল, আচ্ছা। সন্ধ্যাবেলা শিবু কমলের ঝি ও ঠাকুর ঠিক করে এলো। যাত্রার পূর্বে শিবু কমলকে নানা রকম উপদেশ দিয়ে বলল, এ কটা দিন আর রাত জেগে পড়াশুনো করো না, অসুখ বিসুখ হয়ে পড়বে। আমি শিগগির ফিরে আসব। আর ওই কুকুরটাকে শিকল দিয়ে বেঁধে রেখো, নইলে বাড়ি ময়সে আমাকে খুঁজে বেড়াবে। যাবার সময় প্রণাম করতেই কমল বলল, সাবধানে থাকিস শিবু, সেখানে বড় কলেরা হয়, আর টাকা করে কিছু বেশি নিয়ে যাস।
শিবু বলল, তোমার কিচ্ছু ভাবতে হবে না, আমি সোমবারই ফিরে আসবো। আর দেখো, গোয়েলাকে টাকা দিও না, আমি এসে দেব। এবার বেটা কেবল জল দিয়েছে, দুধ দেয়নি। পরদিন রাম ঠাকুরের প্রস্তুত অন্নব্যঞ্জন মুখে দিয়েই কমল আসন ছেড়ে উঠে বলল, তোমার আর আসবার দরকার হবে না ঠাকুর, আমি নিজেই দুটি রেঁধে নেব। শিবু এলে তোমার একদিনের মাইনে নিয়ে যেও। আজ 1 সপ্তাহ পরে বাসন্তী ছাদে বেড়াতে এসেছে। কুকুরকে মারবার পর থেকে বাসন্তীর সঙ্গে কমলের সাক্ষাৎ হয়নি। কুকুরটাকে মেরে বাসন্তী অত্যন্ত অনুতপ্ত হয়েছিল। ততোধিক অনুতপ্ত হয়েছিল কমলের উদ্দেশ্যে সেই কটু কথাগুলো বলে। ইচ্ছে করে সে কমলকে তিরস্কার করেনি। কমলের সঙ্গে তার কোনো শত্রুতা নেই, অথচ শক্ত কথা বলবার অভিপ্রায় না থাকলেও কথাগুলো যেন আপনিই বেরিয়ে পড়ে। একজনকে অনবরত আঘাত করলেও সে যদি আঘাত না করে তবে আর তাকে আঘাত করার প্রবৃত্তি থাকে না। প্রথমে বাসন্তী কমলের প্রতি এই আক্রমণের যে কোনো রকম একটা উত্তরের প্রত্যাশা করেছিল, কিন্তু যখন দেখল সপ্তাহ পার হয় এবং কমল সম্পূর্ণ উদাসীন, তখন কতকটা কৌতূহলে, কতকটা বা মনের তাড়নায় সে ছাদে এসে উপস্থিত হল। কমলের প্রতি কটূক্তি করে অবধি একটা দিন তার কিভাবে কেটেছে তা অন্তর্যামী জানেন। কমল যদি পাল্টা জবাব দিত তাহলে দুঃখের কোনো কারণ ছিল না, কিন্তু এই অদ্ভুত লোকটা কেবল আহত হয়ে দূরে সরে যায়, আক্রমণ করে না। এর সঙ্গে তো যুদ্ধ চলে না। ছাদে কেউ নেই, ঘর অন্ধকার। ছাদের এক কোণে একটা ক্ষুদ্র শুভ্র বস্তুস্তূপের মতো জো কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। কমল গেল কোথায়? বাসন্তীর ইচ্ছে হতে লাগলো একবার এই নির্বোধ পশুটাকে ডেকে সে তার প্রভুর কথা জিজ্ঞাসা করে। এই কল্পনার সঙ্গে সঙ্গে নিজের দুর্বলতা অনুমান করে তার চিত্ত আবার বিদ্রোহী হয়ে উঠল। একবার ইচ্ছে হলো কুকুরটাকে কাছে ডেকে আদর করে। আজ তো কুকুরটা সেই প্রথম দিনকার মতো তার কাছে আসছে না। বাসন্তী বুঝল সেই দিন তার কাছে ওই প্রহার খেয়ে সে আর নিচে নামেনি। এই পশুগুলো এরাও ভালো মন্দ বোঝে। সন্ধ্যার এই নির্জনতা ক্রমে তার দুর্বহ হয়ে উঠছিল। কমলের ঘরখানা যেন তার প্রতি অভিমানে নীরব হয়ে আছে। কুকুরটা অভিমান করে এক কোণে পড়ে আছে। ক্রমে মনে হলো সমস্ত বাড়িটা যেন তার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে আছে। বাসন্তী অধৈর্য হয়ে একবার ডাকল, জো। জো লেজ নাড়তে নাড়তে উঠে দাঁড়ালো। পুলকিত হয়ে বাসন্তী আবার তার নাম ধরে ডাকল। জো দুপা অগ্রসর হতেই ঘরের ভেতর একটি কণ্ঠ থেকে শব্দ উঠল, জো এদিকে আয়। কুকুর এক লাফে ঘরের দিকে চলল। বাসন্তী নির্বাক। কমল যে এমন করে আঘাত করতে পারে তা সে ধারণা করতে পারেনি। এ আঘাতের বেদনা সহ্য করবার শক্তি তার ছিল না। তার দুটো চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। কেন? আমি কি করেছি? প্রাণপণ শক্তিতে এই কথা কটি বলতে চেষ্টা করে সে চলে গেল। মরণোন্মুখ ব্যক্তির অস্ফুট আর্তনাদের মতো জড়িত কণ্ঠের কথাগুলির ভাব কমল গ্রহণ করতে পারল না। সন্ধ্যার এই সামান্য ঘটনাটা বাসন্তীর ব্যবহারের এমন এক পরিবর্তন এনে দিল যে তা তার মার চক্ষু এড়াল না। সকাল থেকে সে বিমর্ষ হয়ে বসে আছে। স্কুলের গাড়ি এসে ফিরে গেল। বেলফুল শ্বশুরবাড়ি যাবে দেখা করতে এসেছিল। বাসন্তী তার সঙ্গে ভালো করে কথা বলল না। মাসিকপত্রের টাকা আদায় করতে এসে চাপরাশি ধমক খেয়ে গেল। চোখের জলও যে একটু না পড়েছিল এমন নয়। কাল কমলের দুটি কথাতেই সে বুঝতে পেরেছিল যে তার অভিমান কতখানি। সেই দুটি কথাতেই সে কমলের ব্যথাতুর হৃদয়টাকে স্পষ্ট দেখতে পেয়েছে। এতদিন কমলকে সে ক্রমাগত যে আঘাত করে এসেছে তার অসহ্য বেদনা কমল দুটি কথাতেই তাকে জানিয়ে দিয়েছে। আত্মগ্লানিতে বাসন্তীর সমস্ত অন্তর জ্বলে যাচ্ছিল। ক্ষমা চাইলে বোধহয় এই জ্বালার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু সে অতি লজ্জার কথা। ছি! আবার হঠাৎ মনে হলো এত ভাবনা কিসের? কোথাকার কে ঠিক নেই, ঘর ভাড়া নিয়ে আছে এইমাত্র, তার জন্য দিনরাত একই চিন্তা। দূর হোক ছাই,
আর না ভাবলেও হবে। তেতলায় যে কেউ আছে এ কথা আর এখন থেকে মনে করা যাবে না। কিন্তু মনও যেন শত্রুতা করে বসে আছে, সে তাকে কিছুতেই ভুলবে না। মুখিজি নিচে নেমে আসছিল। গৃহিণী এই নতুন স্ত্রীলোকটিকে দেখে প্রশ্ন করলেন, তুমি কে গা? আমি তেতলা ঝি। অপরিচিতা নারী কণ্ঠের আভাস পেয়ে বাসন্তী বাইরে এসে মায়ের পাশে দাঁড়ালো। সে চাকরটা গেল কোথায়? তিনি তীর্থ করতে গঙ্গাসাগরে গেছে। তোমাদের বাবুর রাঁধে বাড়ে কে? সে দুঃখের কথা আর বলো না মা, এক পোড়ার মুখো ঠাকুরেই ছিল। তার একদিনের রান্না খেয়ে বাবু তাকে বেদায় করে দিলেন। এখন একবেলা নিজে রেঁধে দুবেলা খাইছেন। আর সে কি রান্না মা ঠাকুরুন! মাছের ঝোল জলের মতো, ভাত আজ সিদ্ধ। নিজে এক মুঠো কোনো দিন খেলেন তো ভালো, তা নইলে হতভাগা কুকুরটা খায়। কোন ভাগ্যমানী ছেলে মা! হাত পুড়ে তো কোনো দিন এসব শিখতে হয়নি, জানবেন কোত্থেকে। আর দিন রাত পড়া। আর বলো তো মা, সইবে কেমন করে? ওই তো শরীর। কাল মাথা ধরে পড়েছিলেন, রাত্রে কিছু খাননি। আজ সকালে শুধু একটু দুধ খাবেন বললেন। কত মাথা দিব্যি দিলাম, তবু সেই কথা, একটু দুধ খাবো আর কিছু খাবো না। তাই কুকুরের জন্য হোটেল থেকে ভাত আনতে যাচ্ছি। এ বাড়ি বুঝি তোমাদের না? বাসন্তী এতক্ষণ রুদ্ধ নিঃশ্বাসে ঝির কথা শুনছিল। নিঃশ্বাস ফেললে যদি কেউ শুনতে পায়। বৃদ্ধা কন্যার মুখের দিকে চেয়ে বললেন, শুনলি বাসি? এখন আমি কি করব বলে দে। আমার চোখের ওপর ছেলেটা না খেয়ে মরবে, তাই কি আমায় দেখতে হবে? বল, আমার সহ্য হয় না, জবাব দে। জবাব দেবার মতো তার কাছে কিছুই ছিল না। শুধু বলল, জানি নে মা, যা ভালো হয় করো। কথাটা বলে একটু চুপ করে সে বলল, না মা, দরকার নেই। তুমি কখনো ভাত রেঁধে দিতে পারবে না। তা যদি করো তাহলে বৃদ্ধা জ্বলে উঠে বললেন, তাহলে কি? তাহলে না মা, তুমি করো না বলছি, কিছুতে না। বেশ, তাহলে তুমি এই বাড়িঘর নিয়ে থাকো, আমি বাড়ি ছেড়ে চলে যাই। বলে বৃদ্ধা ক্রোধ ভরে সেই স্থান ত্যাগ করলেন। বাসন্তী বিমূঢ় হয়ে দেয়াল ধরে তেতলার সিঁড়ির দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল দু হাতে এই উদ্ধত মনটাকে টেনে ছিঁড়ে ফেলে। এই অদৃশ্য বস্তুটি মুহূর্তে কোমল এবং পরমুহূর্তে কঠোর হয়ে ওঠে কেন, তা বাসন্তী নিজেই বুঝতে না পেরে নিষ্ফল ক্রোধে অধীর হয়ে উঠল। সেদিন দুপুরে মা আর মেয়েতে যে কথা হলো তাতে বৃদ্ধা একটু শঙ্কিত হয়ে পড়লেন। মা করগুণে একাদশীর দিন ঠিক করছিলেন। বাসন্তী ধীরে ধীরে তাঁর কাছে এসে জিজ্ঞাসা করল, মা, তুমি রাগ করেছ? সব কাজেই বাধা পেয়ে মায়ের অন্তর তিক্ত হয়ে উঠেছিল, কিন্তু কন্যার এই মৃদু কোমল কণ্ঠস্বর শুনে তার সকল অভিমান মুহূর্তে দূর হয়ে গেল। কন্যাকে বুকের কাছে টেনে নিয়ে বললেন, রাগ করব কেন মা? মায়ের আদরে বাসন্তী কেঁদে ফেলল। এতদিন ধরে যে অশ্রু ক্রমে ক্রমে অন্তর ভরে রেখেছিল, আজ জননীর এই স্নেহের কথায় সে আর বাধা মানল না। জননী অশ্রুপাতের কারণ বুঝতে না পেরে বললেন, কেন কাঁদছিস মা? আমার কিছু ভালো লাগে না মা, আমাকে সইয়ের বাড়িতে রেখে এসো। কেন রে, তোর সই চিঠি লিখেছে? না মা, আমি তাকে চিঠি দিয়েছি। তার জবাব আসুক, তারপরে যাস। নিজে যেচে তাদের বাড়িতে গেলে লোকে বলবে কি? মায়ের এই কথায় তার সুযোগ ঘটে গেল। সে দ্রুত প্রশ্ন করল, তবে তুমি যেচে উপরে গিয়েছিলে কেন? তাড়াতাড়ি সে প্রশ্নটি শেষ করল, পাছে কণ্ঠের কম্পন মায়ের কানে ধরা পড়ে। কিন্তু প্রশ্ন করবার এই কৃত্রিম ভঙ্গিটা মায়ের চোখ এড়াল না। মুহূর্ত নীরব থেকে মা বললেন,
তাতে কি কোনো দোষ হয়েছে বাসি? আমার বাড়িতে ভদ্রলোকের ছেলে অসুখে পড়ে, তাকে একবার চোখের দেখাও কি দোষ? ভাত রেঁধে দেওয়া না হয় মস্ত অপরাধ। শেষের কথাটি শ্লেষের তীক্ষ্ণতা বাসন্তীকে অত্যন্ত বিঁধল। মায়ের মুখের দিকে না চেয়ে বাসন্তী উগ্রস্বরে বলল, বারে বারে কেন আমাকে খোঁজা দিচ্ছ? তোমার ইচ্ছে হয় রেঁধে বেড়ে খাওয়াওগে, আমি কালই সইয়ের বাড়ি চলে যাব। উত্তরের অপেক্ষা না করে বাসন্তী নিজের ঘরে গিয়ে বসল। মনস্তত্ত্ব নারী জাতির অধীত বিদ্যার মতো কন্যার এই কথা শুনে বৃদ্ধার পূর্বের সন্দেহ অনেকটা বিশ্বাসে পরিণত হল। অজ্ঞাত ভয়ের আশঙ্কায় মাতা অধীর হয়ে উঠলেন। 7 দিন পরে শিবুর ফেরবার কথা। আজ 12 দিন হয়ে গেল, তার উদ্দেশ নেই। কমল অধীর হয়ে গঙ্গাসাগর তীর্থের সকল সেবাশ্রমে শিবুর বর্ণনা দিয়ে পত্র দিয়েছে। এ পর্যন্ত একখানিরও জবাব আসেনি। সামনে পরীক্ষা, সে এক নরমেদ যজ্ঞ। তারপর নিত্য স্বহস্তে অন্নব্যঞ্জন প্রস্তুত করা ক্রমে ক্রমে তার সাধ্যের অতীত হয়ে পড়ছিল। আজ বিছানায় শুয়ে সে অনেক কথা ভাবছিল। সহসা খোলা জানলা দিয়ে ছাদে চাইতেই সে দেখতে পেল বাসন্তী এলো চুলে দাঁড়িয়ে আছে। তাকে বড় সুন্দর দেখাচ্ছিল। একাকী থাকলেই মন কল্পনাপ্রবণ হয়ে ওঠে। এই কদিনের নির্জনবাস তার অসহ্য হয়ে উঠেছিল। যার সঙ্গে এতদিন কেবলই তার মুখ সংগ্রাম চলেছে, আজ তার সাথে কোনোরূপে সন্ধি করতে পারলেও যেন এই নির্জনতার অত্যাচার থেকে রক্ষা পায় ভেবে ধীরে ধীরে বাইরে এসে বাসন্তীকে উদ্দেশ্য করে বলল, দেখুন। স্বর শুনে বাসন্তী কেঁপে উঠল। মনের রূপটা পাছে ধরা পড়ে যায় এই ভেবে সে অত্যন্ত শক্ত হয়ে বলল, আমাকে বলছেন? জিজ্ঞাসা করল বটে, কিন্তু কমলের মুখের দিকে চাইল না। মুখে যে রক্ত আভা ফুটে উঠেছিল সেটাও যে গোপন করবার প্রয়োজন। হ্যাঁ, আমার কোনো চিঠি এসেছে বলতে পারেন। শিবু অনেক দিন। কমলের কথা শেষ হতে না হতেই বাসন্তী বলল, চিঠির খোঁজ আমি রাখিনি, চিঠির বাক্স দেখে আসতে পারেন। বলে এত দ্রুত সে চলে গেল যে কমল আর জবাব দেবার অবকাশ পেল না। এতদিন পরে বাসন্তীর ব্যবহার কমলের প্রথম অপমান বলে বোধ হল। আজকের মতো সেধে সে কোনোদিন এই উগ্র প্রকৃতির মেয়েটার সঙ্গে কথা বলেনি। আজ তার প্রথম চেষ্টা। আশা ছিল উভয়ের এতদিনকার বিরোধ আজ শেষ হবে। বাসন্তীর জবাব শুনে কমল দুঃখে স্তম্ভিত হয়ে গেল। শিবুর জন্য তার অন্তরে ক্রমে ক্রমে যে উদ্বেগের সৃষ্টি হচ্ছিল, সে আশঙ্কার কথা শুনে এমন লোক তার কেউ নেই। সিঁড়ি দিয়ে নামতে নামতে বাসন্তী কেঁদে ফেলল। নিত্য এই অন্তর্বাহিরের সংগ্রামে চিত্ত তার ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল। কোমল নারী চিত্তে সে ক্ষতের বেদনা সহ্য করবার ক্ষমতা ছিল না। কিন্তু উপায় নেই, চেষ্টার ত্রুটি সে করেনি। যতবার সে কমলের সঙ্গে সাধারণভাবে কথা বলতে চেষ্টা করেছে, ততবারই তার মন বিদ্রোহী হয়ে উঠেছে। মিষ্ট কথা বললে পাছে কমল ভাবে যে মেয়েটা সেধে তার সঙ্গে আলাপ করতে চায়। তাই জোর করে সে শক্ত কথা বলে আত্মমর্যাদা রক্ষা করবার ব্যর্থ চেষ্টা করেছে। বাসন্তীর মা সিঁড়ির নিচে দাঁড়িয়ে চিঠি পড়ছিলেন। বাসন্তী ভারী গলায় জিজ্ঞাসা করল, মা, তেতলার চিঠি আছে? কথাটা শেষ করেই সে কেঁপে উঠল। মা জিজ্ঞাসা করলেন, কি বললি? বাসন্তী হাঁপ ছেড়ে বলল, কিছু না মা, কার চিঠি পড়ছো তাই জিজ্ঞেস করছিলাম। তোর মা আমার চিঠি তোকে গিরিডি যেতে লিখেছেন। কবে তোর যাবার সুবিধে হবে জানতে চেয়েছেন, এসে নিয়ে যাবেন। তুমি লিখে দাও, আমি কোথাও যেতে পারবো না, আমার শরীর ভালো নেই। তোর খেয়াল বুঝবার জো নেই বাসি। সেদিন শোয়ের বাড়ি যাবার জন্য এত ঝোঁক, আর আজ মামার বাড়ি যেতে সাদাসাদি। মায়ের কথা শেষ না হতেই বাসন্তী রুখে উঠে বলল, আমার খুশি, আমি যাব না। জননী যেন কি বলতে যাচ্ছিলেন, সহসা বাইরে মূর্ছাতুরের আর্তনাদের মতো একটা শব্দ শুনে চমকে উঠলেন। ও কি বাসি, দেখ রে, কে বুঝি পড়ে গেছে। বাসন্তী ছুটে গেল। পরক্ষণেই পাংশু মুখে ফিরে এসে বলল,
একবার বাইরে যাও মা, শিগগির যাও, দেখো কি হলো। মূর্ছিত কমল সিঁড়ির ওপর পড়েছিল। চিঠির বাক্স দেখতে এসে সে সহসা মূর্ছিত হয়ে পড়ে। অনাহার অনিদ্রায় শরীরে বিন্দুমাত্র শক্তি ছিল না। তারপর মায়ের মাথার অসুখটা পুত্রে এসে বর্তেছিল। শিবুর জন্য দুশ্চিন্তা, তারপর এক্সামিন, এইসব বিচিত্র কারণ মিলে সহসা মূর্ছা ঘটেছে। বৃদ্ধা কমলের এই অবস্থা দেখে কেঁদে চিৎকার করে কন্যাকে বললেন, হুমা জল নিয়ে আয় রে বাসি, বাঁচলো না বুঝি আর। বাসন্তী জল এনে কমলের পায়ের কাছে রাখতেই বৃদ্ধা বললেন, মূর্ছা গেছে, মাথায় জল দে। বাসন্তী কলের পুতুলের মতো মূর্ছিতের মাথায় জল ঢালতে লাগল। চোখ মেলে বাসন্তীর মুখের দিকে দৃষ্টি পড়তেই কমল আবার চোখ বুজল। এতক্ষণে বিমূঢ়ের মতো বাসন্তী কেবল কমলের মাথায় জলই ঢালছিল, আর কিছু তার ভাববার অবকাশ ছিল না। সহসা কমলের এই চোখ বোঝার প্রয়াস তাদের উভয়ের এই মৌন দ্বন্দ্বের আনুপর্বিক ইতিহাসটা তার মনে জাগিয়ে দিল। নির্দয় উপেক্ষা ও আঘাত আর তার বেদনা যে কতখানি, কমলের এই ব্যবহারে বাসন্তী বেশ স্পষ্ট বুঝতে পারল। ডাক্তার এসে নাড়ি ও বুক পরীক্ষা করে সংক্ষেপে বললেন, টাইফয়েড, এর আত্মীয় স্বজন যদি কেউ থাকে খবর দিন। বৃদ্ধা বললেন, বাড়িঘর কোথায় তা তো জানি না ডাক্তারবাবু। ওই চিঠিপত্র খুঁজে বাড়িতে একটা তার করে দিন, বিশেষ সুবিধে মনে হচ্ছে না কেসটা। বাঁচবে তো? কেমন করে বলি, অনেক দিন থেকে ভেতরে ভেতরে রোগ হয়েছে, খাওয়া দাওয়ার অনিয়মে। বাসন্তী এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। ডাক্তারের শেষের কথাটা শুনে তার বুকের মধ্যে ধড়াস করে উঠল। খাওয়া দাওয়ার অনিয়ম, এর জন্য যদি কেউ দায়ী থাকে তবে সে নিজে। এতখানি, এ সবই তার জন্য। মাথা টলছিল। কোনো মতে রেলিং ধরে যখন ঘরে গিয়ে পৌঁছল, তখন আর চোখের জল বাধা মানল না। আত্মগ্লানি, উৎকণ্ঠা ও বেদনার অশ্রু আজ তার মিথ্যা মর্যাদার অভিমানকে ভাসিয়ে দিল। কমল যদি একবার আজ ডেকে কথা বলতো, তাহলে ক্ষমা চাইতেও আজ তার আপত্তি ছিল না। আশা ও আশঙ্কায় দুদিন কাটল। কমলের মাঝে মাঝে দু একবার জ্ঞান হয়েছে। জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে সে ডেকেছে, মা। এই যে বাবা, আমি আছি বলে বৃদ্ধা পাশে এসে বসেছেন। কমল দু তিনবার জিজ্ঞাসা করেছে, শিবু কই? সে আসবে বাবা, চিঠি পেয়েছি, শিগগিরই আসবে। সে ভালো আছে তো? এই কথাটা জিজ্ঞাসা করেই চুপ করেছে। বাসন্তীও তার মায়ের সঙ্গে সারা দিনমান রোগীর পরিচর্যায় ব্যস্ত, কিন্তু তার পরিচর্যার কোনো জীবন ছিল না। কলের পুতুলের মতো মা যা বলেন তাই করে, আর মাঝে মাঝে কমলের রোগপাণ্ডুর মুখের দিকে চেয়ে থাকে। চোখ যখন জলে ভরে আসে তখন মুখ ফিরিয়ে নেয়। মা দেখেন আর ছুতো করে বাসন্তীকে নিচে পাঠিয়ে দেন। তৃতীয় দিন প্রাতঃকালে নিচের দরজার কড়া অকস্মাৎ বিকট শব্দ করে উঠল। বাসন্তীর মা দরজা খুলে দিলেন। গাড়ির ছাতের উপর থেকে ভোজপুরি দরওয়ান কমলবাবু আছে কিনা জিজ্ঞাসা করল। বৃদ্ধা বুঝলেন কমলের মা এসেছেন। গাড়ির মধ্য থেকে একজন প্রৌঢ়া নেমে এসে জিজ্ঞাসা করলেন, কোথায় সে? ভালো আছে তো? তোকে মুখ দেখাই কেমন করে সই তাই ভাবছিলাম। তোর ছেলে আমার বাড়িতে না খেয়ে দে এই করে বসলো। সই? তুমি? তবে তো সে তার মায়ের কাছেই ছিল। আর লজ্জা দিস নে ভাই, আমি মা, আমি ডাইনি। আমার ঘরে তোর ছেলে অযত্নে তার এই অবস্থা, আর তুই আমায় বলিস মা? চল, তোর ছেলে তুই নিয়ে আমায় রেহাই দে। তার মুখের দিকে চাইতেও আমার লজ্জা করে। পুরনো সখী দুটির মিলন সম্ভাষণ শেষ হয়ে গেলে বাসন্তী নিভৃতে এসে জিজ্ঞাসা করে, কে মা? পুরনো কথাগুলি জননী কন্যার কাছে বলতে বসলেন।
প্রথম যৌবনের স্নেহের প্রেমের রঙিন চিত্রগুলি কথায় একটি একটি করে তিনি আঁকতে লাগলেন। বাসন্তী নির্বাক হয়ে শুনতে লাগল। কাশীর দশাশ্বমেধের ঘাটে দুই বালিকার প্রথম পরিচয়। সখিত্বে সে পরিচয়ের পরিণাম, বিবাহের পর উভয়ের বিচ্ছেদ। বাসন্তী যখন কোলে, তখন রেলগাড়িতে পুনরায় সাক্ষাৎ ঘণ্টা কয়েকের জন্য মাত্র। তারপর দীর্ঘ 15 বৎসর পর আবার দুই সখীর মিলন। এমন সময় নারীকণ্ঠের মৃদু ধ্বনিতে চকিত হয়ে বাসন্তী আসন ছেড়ে উঠবার উপক্রম করল। কমলের মা তার হাত ধরে বললেন, আমার মা লক্ষ্মী বুঝি? এসো মা, বুকে এসো। এই পরম স্নেহের সম্ভাষণ বাসন্তীর মনে নিতান্ত কঠোর ভর্ৎসনার মতো। এ স্নেহের উপযুক্ত সে নয়, তাই ভেবেই কেঁদে ফেলল। কাঁদছিস মা লক্ষ্মী? কেন, কি হয়েছে? ভয় কি মা? সেরে উঠবে। তোরা তো কোনোদিন দেখিসনি ওকে, ও বরাবরই ওই রকম, একটু অসুখেই এলিয়ে পড়ে। ভগবানকে ডাক, শিগগির সেরে উঠুক। বলে আঁচলে নিজের চোখ মুছলেন। অশ্রুপাতের অবকাশেও এই কথাগুলি শুনে বাসন্তী লজ্জায় লাল হয়ে উঠল। সে যে কেন কাঁদছে তা তো বলবার উপায় নেই। কাজেই নীরব থেকে এই কারণটাই স্বীকার করে নিতে হলো। কিন্তু কি লজ্জার কথা এ! একটি অপরিচিত পুরুষ, পরিচয়ের সূত্রপাত থেকেই যার সঙ্গে তার নিত্য দ্বন্দ্ব চলেছে, তার জন্য আশঙ্কায় সে কাঁদছে। এ কেমন কথা! উপায় নেই, এমন কোনো কথা আজ তার নেই যা বলে এই বিপদ থেকে সে উদ্ধার পায়। এমন সময় নিতান্ত অপরাধীর মতো শিবনাথ ঘরে ঢুকে সাষ্টাঙ্গে প্রভুপত্নীকে প্রণাম করে কেঁদে ফেলল। কমলের মা যতই তাকে সান্ত্বনা করেন, সে ততই কাঁদে। পরে অশ্রুজলের সঙ্গে সে কোনো প্রকারে নিজের কাহিনী শেষ করল। গঙ্গাসাগরে পৌঁছেই তার ওলা উঠো হয়। মা মঙ্গলচণ্ডীর কৃপায় সে রক্ষা পেয়েছে। এখন দাদাবাবু সেরে উঠলেই বাঁচে। নগদ 5 শিকা মায়ের বাড়িতে পুজো দেবে মানত করেছে। এসব বলেই সে চলে যাবার উপক্রম করল। চললি কোথায় রে শিবু? দাদাবাবুর জন্য ডাক্তার আনতে যাচ্ছি মা। ডাক্তার যে এই দেখে গেল, বললে শিগগির ভালো হয়ে যাবে। ও কালা কভারেজকে আমি বিশ্বাস করি না। হাসপাতালের পাদ্রী ডাক্তারকে নিয়ে আসছি। বলেই অপেক্ষা না করে সে চলে গেল। তেতলার ঘরটিতে কমল একা শুয়েছিল। শিবু সাহেব ডাক্তারের আশ্বাসবাণীতে নিশ্চিন্ত হয়ে দরজার পাশে খাটিয়ার উপরে অর্ধনিদ্রিত অবস্থায় বিশ্রাম করছিল। নিচে রাজপথের জনস্রোতের অতি অস্পষ্ট কলশব্দ শুনতে শুনতে কমল ভাবছিল। চিন্তার সূত্র অবিচ্ছিন্ন ছিল না। নানা কথার মধ্যে সবচেয়ে বেশি মনে হচ্ছিল বাসন্তীর কথা। আজ সকালেই তার শয্যা পার্শ্বে সে বাসন্তীকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তার শুষ্ক মুখ আর অতি কাতর চোখের দিকে চেয়ে বারবার সে বিস্ময় বোধ করেছে। এই কঠোর প্রকৃতির মেয়েটা সহসা কেমন করে অপরাধিনীর মতো শঙ্কিত ও কাতর হয়ে পড়ল, সেই অতি জটিল মনস্তত্ত্বের বিশ্লেষণেই আজ তার অনেকটা সময় কেটেছে। স্ত্রী চরিত্রে যতখানি অভিজ্ঞতা জন্মালে এই বিষয়গুলি দ্রুত মীমাংসা হয়, কমলের তা ছিল না, তা বুদ্ধিমান পাঠকের বুঝতে বাকি নেই। অতি কোমলই রুদ্ররূপে আত্মপ্রকাশ করে। ঋষভ, গান্ধার, ধৈবত, নিষাদের কোমল মিলিয়ে ভৈরবী রাগিনীর সৃষ্টি হয়, এ তথ্য তার কাছে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। কাজেই বাসন্তীর সহসা পরিবর্তনের এ জটিল সমস্যার সমাধান করা তার পক্ষে সাধ্য হল না। সমস্যা প্রাতকালে যেমন জটিল ছিল, এই সায়াহ্নেও তেমনই রয়ে গেল। এমন সময় তার এই মূর্তিমতী সমস্যার কণ্ঠস্বর এসে চমকে উঠল এবং দ্বারের কাছে তাকে দেখেই পাছে মনের চিন্তাগুলো চোখে ধরা পড়ে এই ভয়ে চোখ বুজল। শিবু, ওঠো, নিচে যাও, মা ডাকছেন। বলে শিবুকে নিচে পাঠিয়ে বাসন্তী ঘরের মধ্যে প্রবেশ করল। কমল যে ভান করে চোখ বুজে আছে বাসন্তী তা লক্ষ্য করেনি। সে শয্যা পার্শ্বে এসে কমলের মাথায় হাত দিয়ে উত্তাপ পরীক্ষা করল। তারপর পাখা নিয়ে বাতাস করতে বসল। তার দৃষ্টি ছিল কমলের মুখের দিকে। সে দৃষ্টি স্নেহার্দ্র, কিন্তু শঙ্কারও আভাস তাতে ছিল। কমল চোখ মেললেই
হাতের পাখা যথাস্থানে রেখে দূরে সরে চেয়ারখানিতে গিয়ে বসবে, অভিপ্রায় ছিল এমনই। কমল ভেবেছিল বাসন্তী এসেই চলে যাবে, কারণ আগে বাসন্তীর সেবা পেয়েছে বলে তার মনে হয় না। কিন্তু যখন বাসন্তীর গৃহত্যাগ করবার কোনো লক্ষণ দেখা গেল না এবং দেহের ওপর বাসন্তীর হাত পাখা অবিশ্রান্ত চলতে লাগলো, তখন সে প্রমাদ গণল। ঘুমিয়ে 12 ঘন্টা চোখ বুজে থাকা যায়, কিন্তু জাগ্রত অবস্থায় 10 মিনিট থাকা শক্ত, বিশেষত রোগীর পক্ষে। অথচ চোখ মেললেই বিপদ আছে। বাসন্তীর সঙ্গে চোখাচোখি হবার ভয় ছিল। তারপর চোখাচোখি হলেই কিছু না কিছু বলতেই হবে, না হলে নিতান্ত অভদ্রতা করা হয়। অথচ উভয়ের মধ্যে সম্বন্ধ যেমন জটিল হয়ে উঠেছিল, তাতে কোন কথাটি বললে শোভন হবে আকাশ পাতাল ভেবেও কমল তা স্থির করতে পারল না। এদিকে চোখ বুজে থাকা ক্রমে তার পক্ষে অসহ্য হয়ে উঠছিল। তখন এই বিপদ থেকে উদ্ধার পাবার আশায় চোখ না মেলেই শুধু বলল, মাকে একবার ডেকে দিন। কথা শুনেই বাসন্তীর হাত পাখা পড়ে গেল। সে তাড়াতাড়ি কমলের শয্যা ছেড়ে উঠে একেবারে ঘরের বাইরে চলে গেল। কমল নিদ্রিতের ভান করেছিল, বাসন্তী বুঝল। এমন করে যে সহসা ধরা পড়ে যাবে এ কথা সে মনে করেনি। সিঁড়িতে এসে মিনিট 5 ধরে সে নিজের এই অপ্রত্যাশিত পূর্ব পরাজয়ের কথা ভাবতে লাগল। লজ্জায় তার কর্ণমূল পর্যন্ত লাল হয়ে উঠল। কমল ভাববে মেয়েটা সেধে তার সঙ্গে আলাপ করতে চায়। সে যে শুধু সেবা করবার জন্যই এসেছিল, আর কোনো উদ্দেশ্য ছিল না, এ কথাটি কমলকে কোনো ক্রমে বুঝিয়ে দিতে পারলে পরাজয়ের লজ্জা থেকে উদ্ধার পাওয়া যায়। কিন্তু বলবার কোনো উপায় স্থির করে উঠতে পারল না। তখন একটা দারুণ সংকল্প করে সে নিচে নেমে এলো। কমলের মা বাসন্তীর মুখের দিকে তাকিয়ে বললেন, রোদে দাঁড়িয়েছিলি নাকি মা? মুখ চোখ যে লাল হয়ে গেছে। বড্ড মাথা ধরেছে। শুধু এই কথাটি বলেই সে নিচে চলে গেল এবং শুনতে পেল কমলের মা বলছেন, সারা দিন রাত রোগীর সেবা করার মেহনত তো কম নয়। না ডাকলে তেতলার ঘরে যাবে না, গেলেও এমন ব্যবহার করবে যাতে কমলের কাছে খাটো না হতে হয়। বাসন্তীর সংকল্প হলো এমনই। 2 দিন মাথা ধরার ভান করে সে বিছানায় পড়ে থাকল। মাঝে মাঝে জননীদ্বয়ের মধ্যে কথাবার্তা হলে কান পেতে শুনত। কমলের সংবাদ জানবার জন্যে যে দারুণ উদ্বেগ ও কৌতূহল মধ্যে মধ্যে মনে জাগত, তা চরিতার্থ করতে এছাড়া আর দ্বিতীয় পন্থা ছিল না। কেন জানি না, কমলও এই 2 দিন বাসন্তীর কথাই ভাবছিল। যেদিন সহসা তার ঘর ছেড়ে গেল, তারপর সে আর আসেনি। যে প্রশ্ন সে তাকে জিজ্ঞাসা করেছিল সেটা কোনো মতে অপরাধজনক হতে পারে কিনা বোঝবার জন্য নানা ভঙ্গিতে মনে আনবার চেষ্টা করছিল। বারবার বাসন্তীর কথা মনে হওয়ার আরও কারণ ছিল। বাসন্তীর যে রূপটি তার কাছে অপ্রীতিকর ছিল, আজ কয়েকদিন সে মূর্তি কমল দেখেনি, তার বিষণ্ণ মুখটাকেই দেখেছে। আর সেদিনকার সেবার কথাটি তার চিত্তকে মধুসিক্ত করে তুলেছিল। সে সেবার যে একটা আন্তরিক আগ্রহ ছিল, কমল তা বুঝেছিল। এমন সেবা পুনরায় পাবার আশায় সে সিঁড়িতে পায়ের শব্দ শুনলে মাঝে মাঝে চকিত হয়ে উঠত এবং চোখ বুজত। ভরসা ছিল তাকে নিদ্রিত দেখলে বাসন্তী ঘরে আসবে, কিন্তু প্রত্যাশার পরিবর্তে আসত শিবু কিংবা অন্য কেউ। মাঝে মাঝে শিবুর কাছে বাসন্তীর কথা জিজ্ঞাসা করতে গিয়ে তার বেঁধে যেত। আগে এমন কোনো দিন হয়নি। বাসন্তীর ব্যবহার সম্বন্ধে নিতান্ত নির্বিকারের মতোই এতদিন সে শিবুর সঙ্গে আলোচনা করেছে। সেদিন দ্বীপ্রহরের দক্ষিণের বাতাস কমলের ঘরের রুদ্ধ জানলার কপাটটি বারবার প্রতিহত করে মৃদু গুঞ্জনে ফিরে যাচ্ছিল। মাথার দিকে জানলার একটা খড়খড়ি খোলা ছিল, তার মধ্য দিয়ে রাজপথের কৃষ্ণচূড়া গাছের রক্তরূপ দেখা যাচ্ছিল। ললাটের ওপর একখানি হাত, আর একখানি হাত বুকের ওপর, খোলা একখানি কাব্যগ্রন্থের ওপর চোখ রেখে কমল ভাবছিল। এমন সময় শিবু এসে ডাকল, দাদাবাবু ঘুমোচ্ছ? না, কেন বলে সে চোখ খুলল। মা ঠাকরুন জিজ্ঞেস করলে তুমি গালাগাল দিয়েছ কি না। গালাগাল? কাকে বলছিস কি?
এই তোমার সেই দোতলার দিদিমণিকে? কমলের মার সঙ্গে গৃহস্বামিনীর সম্বন্ধ প্রকাশ হবার পর থেকে শিবু বাসন্তীকে দিদিমণি বলতো। কমল শিবুর প্রশ্নে বিস্মিত হয়ে বলল, কিছুই বুঝলাম না শিবু, খোলসা করে বল। শুনবে, আমি যাচ্ছিলুম দিদিমণির কাছে টাকা চাইতে, মা ঠাকুরনের সব টাকা করে দিদিমণির কাছে কিনা। গিয়ে দেখলাম দিদিমণি টেবিলের ওপর মুখ রেখে খুব কাঁদছে। মা ঠাকুরনকে বলতেই তিনি আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, শিবু, তোর দাদাবাবু বুঝি বকেছে, সে আজ 2 দিন ওপরে যায়নি, ব্যাপার কি জেনে আয় তো। জননী এমন অনুমান করেছিলেন মনে করে কমল বড় লজ্জাবোধ করল। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, মাকে বলিস আমি কিছু বলিনি। আর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আর তাকে একবার ডেকে আনতে পারিস শিবু, খুব চুপচাপ, বুঝলি? হ্যাঁ, তা পারি, আজকাল তার মেজাজ আর সেরকম নেই, বুঝলে দাদাবাবু, খুব ঠান্ডা, ওইটার মতো। বলে কুকুরটার দিকে অঙ্গুলি নির্দেশ করে ঘর থেকে বেরিয়ে গেল। নিচে গিয়ে দেখল যেখানে 2 সখী কথা বলছেন তার কাছে বাসন্তী একটি আঙুরের বাক্স হাতে করে বসে আছে। শিবু এসে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু প্রভুপত্নীও যখন কিছু জিজ্ঞাসা করল না এবং বাসন্তীও উঠল না, তখন বলল, দাদাবাবু তোমাকে ওপরে ডাকছেন দিদিমণি। শুনেই বাসন্তী লাল হয়ে উঠল। কমলের মা মুখ নিচু করে একটু মৃদু হাসলেন। বাসন্তী উঠতে দেরি করছে দেখে শিবনাথ পুনরায় বলল, এক্ষুনি না গেলে প্রচ্ছন্ন কলহ সকলের চোখে ধরা পড়ে যাবে, অথচ লজ্জায় বাসন্তীর পা উঠছিল না। কমলের মা বাসন্তীর এই অবস্থা কতকটা বুঝলেন, বললেন, রাগ করতে আছে মা, যা ওঠ, 2টো আঙুর খাইয়ে দিয়ায়। অগত্যা বাসন্তী উঠল। বাসন্তী চলে গেলে সখীর দিকে চেয়ে কমলের মা বললেন, তখনই তো তোকে বলেছি, ও মাথা ধরা কিচ্ছু না, দুজনে ঝগড়া করেছে। কেমন রে শিবু? দাদাবাবুর গোপনীয় আদেশ এরূপে অক্ষরে অক্ষরে প্রতিপালন করে শিবনাথ ছিদাম মুদির দোকানে যাচ্ছিল। কিছু না ভেবেই তাই বলে বেরিয়ে গেল। বাসন্তীকে ডেকে পাঠাবার বিশেষ কারণ ছিল। রোগমুক্তির ফলে কমলের চিত্ত অত্যন্ত লঘু হয়ে পড়েছিল। তার ওপর মাতার সাহচর্যে আর শিবনাথের অপ্রত্যাশিত আগমনে সমস্ত চিত্ত মধুসিক্ত হয়ে উঠেছিল। সমস্ত দিনের পরিপূর্ণ আনন্দে বাসন্তীর সসংকোচ আচরণ মাঝে মাঝে বাধা জন্মাত। এই বাধা দূর করবার একমাত্র উপায় ছিল বাসন্তীর সঙ্গে একান্ত সহজভাবে খোলাখুলি আলাপ করা, কিন্তু বারবার চেষ্টা করেও সে তা করে উঠতে পারেনি। আজ এই বাধা দূর করতে সংকল্পবদ্ধ হয়ে সে বাসন্তীকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু শিবু চলে গেলেই সে আকাশ পাতাল ভাবতে বসল। সন্ধির প্রস্তাবটা কেমন ভাষায় করা যেতে পারে অনেক ভেবেও তা সে স্থির করতে পারল না। এমন সময় দরজার পাশে খসখস শব্দ শুনে সে বিমূঢ় হয়ে চোখ বুজল। সর্বপ্রকার জটিল অবস্থা থেকে মুক্ত হবার এইমাত্র উপায় সে আয়ত্ত করেছিল। সময় সময় তিক্ত ওষুধ সেবন থেকে অব্যাহতি লাভের ভরসায় সে মাঝে মাঝে মায়ের পদশব্দ পেলেই চোখ বুঝত। চোখ বুজে সে একটা অতি সাধারণ প্রশ্ন মুখস্থ করতে আরম্ভ করল। এদিকে বাসন্তী দরজার পাশে দাঁড়িয়ে ঘরে ঢুকতে তার পা উঠছিল না। অভিপ্রায় ছিল কমল ডাকলেই কোনো মতে নিতান্ত সহজভাবে ঘরে ঢুকবে, কিন্তু কমলের যখন কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, ও নিচের বারান্দায় উপবিষ্ট কমলের মাতার সঙ্গে বার 2 চোখাচোখি হলো। তখন বাধ্য হয়ে তাকে ঘরে ঢুকতে হলো। বাসন্তী যখন ঘরে ঢুকল, কমল তখনও তাকে বলবার মতো কোনো কথা জুগিয়ে উঠতে পারেনি, কিন্তু মনের মধ্যে প্রাণপণ চেষ্টা করছিল। এদিকে জানলার কাছে বাসন্তী নতনেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। এই নিস্তব্ধ মুহূর্তগুলি তার মনে হচ্ছিল এক একটি যুগের মতো। শেষে অতিষ্ঠ হয়ে কমলের মুখের ভাব লক্ষ্য করবার জন্য মুখখানি ঈষৎ তুলতেই সে দেখল যে কমল চোখের ওপর ডান হাতখানা রেখে
আঙুলের ফাঁক দিয়ে তার দিকে মিটিমিটি চাইছে। কমলের বিব্রত মুখভাব ও শশঙ্ক চাইবার ভঙ্গি দেখে হঠাৎ বাসন্তী মুখে কাপড় দিয়ে হেসে উঠল। বাসন্তীর হাসি দেখে কমলও হেসে ফেলল। বাসন্তী প্রথমে হাসি চাপতে চেষ্টা করেছিল, কিন্তু কমলের সরল সকৌতুক হাসি দেখে পারল না। সে পুনরায় হেসে উঠল। এতদিনের মিথ্যা দ্বন্দ্ব, অসার বিরোধ, অন্তরের লুকোচুরি এই সহজ হাসির স্রোতে ভেসে গেল। তারপর সহসা দারুণ চেষ্টা করে বাসন্তী গম্ভীর হয়ে বলল, এই আঙুর রইল, আমি যাচ্ছি। বাসন্তীর এই মিথ্যে গাম্ভীর্যে কমল কৌতুক অনুভব করে বলল, চলে গেলে আঙুর যেখানে আছে সেখানেই থাকবে। অগত্যা বাসন্তী আঙুরের বাক্সটি হাতে নিয়ে কমলের দিকে অগ্রসর করে দিতেই কমল কি ভেবে সহসা হাতখানি ধরে ফেলল। বাসন্তী লজ্জায় মরে গেল, কিন্তু হাত ছাড়াবার চেষ্টা করল না। পরমুহূর্তেই লজ্জিত হয়ে কমল বাসন্তীর হাত ছেড়ে দিল, কিন্তু কোথা থেকে তখন দুর্জয় সাহস তার মনকে আশ্রয় করেছিল। গমনোদ্যত বাসন্তীকে ডেকে বলল, অন্যায় হলো, কিন্তু আর যেন ঝগড়া না হয়। বাসন্তী কমলের দিকে একটি স্নিগ্ধ মধুর কটাক্ষপাত করে চলে গেল। নিচে বসে সখীদ্বয় তেতলার এই সংসারানবিজ্ঞ জীবযুগলের হাস্যলীলা পরম আনন্দে উপভোগ করছিলেন, কারণ কমল সুস্থ হয়ে উঠবার সঙ্গে সঙ্গেই উভয় সখীর মধ্যে একটি গুরুতর পারিবারিক সমস্যা মীমাংসা হয়ে গিয়েছিল। বাসন্তীকে নেমে আসতে দেখে উভয়ই তার দিকে চাইলেন। বাসন্তী মুখ ফিরিয়ে অপরাধীর মতো সংকুচিত পদক্ষেপে নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে গিয়ে বাসন্তী কাঁদল, কিন্তু এবার আর পরাজয়ের বেদনায় নয়, জয়ের আনন্দে, অন্তরের নিত্য সংগ্রাম থেকে অপ্রত্যাশিত মুক্তিলাভের স্বস্তিতে। অশ্রু যখন শেষ হয়ে গেল, তখন বাসন্তী দেখল যে তার সমস্ত মন ক্ষান্ত বর্ষণ শরতের আকাশের মতো পরিষ্কার হয়ে গেছে।